নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে ফর্মটা আপনারা আমার সামনে খোলা দেখছেন, এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এই পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম প্রকাশিত হয়েছে। বিগত দিনে আমরা দেখেছি যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদেরকে নতুন করে কিন্তু এই ফর্মটি ভরতে হবে, এবং যারা নতুন করে আবেদন করবে এবং যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের কিন্তু সবারই এই আবেদনটা করতে হবে। তো এখানে আমরা বলেছিলাম যে আমরা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যে কীভাবে পূরণ করতে হবে। যদিও এখনও অনলাইনে এই ফর্মটি পাবলিশ হয়নি, তথাপি আমি এই ফর্মটা ম্যানুয়ালি আপনাদেরকে কীভাবে ফিল আপ করতে হবে সেটাই আমি আপনাদেরকে কিন্তু দেখাবো। তো চলুন, প্রথমে কি বলছে দেখুন, পারিবারিক পরিচয় সঠিক হলে টিক চিহ্ন দিন। আচ্ছা, পরিবার প্রধানের নাম বলছে, এখানে বলছে পরিবার প্রধানের নাম। তো পরিবার প্রধান বলতে আপনাদের যে পরিবার প্রধান আছে, বাবা হতে পারে, মা হতে পারে, কিংবা যে কেউ পরিবার প্রধান, তার নামটা কিন্তু পুরো নাম এখানে লিখবেন আধার কার্ড অনুযায়ী। তারপর দিয়ে দেবেন তার জন্ম তারিখ, এটা কিন্তু পরিবার প্রধানেরই জন্ম তারিখ দিতে হবে। তারপর বলছে পরিবার প্রধানের লিঙ্গ, সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, কিংবা অন্য হতে পারে। তারপর কি বলছে, পরিবার প্রধানের আধার নাম্বার, তো তার আধার নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। তো তারপরে বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এইখানটায় আপনারা কী দেবেন, পারিবারিক আইডি। এখানে আপনাদের কিচ্ছু দেওয়ার দরকার নেই, বলছে যদি থাকে, যেটা হচ্ছে পারিবারিক আইডি, তো আপনাদের কিছুই দেওয়ার দরকার নেই। আচ্ছা, আপনারা এখানে বলছে পরিবারের সদস্য সংখ্যা কজন, সেটা হতে পারে আপনাদের ক্ষেত্রে একজন কিংবা দুজন, আপনারা তিনজন হতে পারেন। তো আপনাদের যে কয়জন পরিবারের সদস্য সংখ্যা থাকবে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর কি বলছে, ঠিকানা, পূর্ণাঙ্গ ঠিকানা, যে পরিবার প্রধান আছে আপনাদের ফ্যামিলি, তার পূর্ণাঙ্গ ঠিকানা কিন্তু স্থায়ী ঠিকানা, স্থায়ী যে ঠিকানাটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর বলছে যোগাযোগ নম্বর, তো এখানে আপনারা যোগাযোগ নম্বর দেবেন। এখানে আবার নির্দিষ্ট করে বলা আছে বিশেষত পরিবার প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নম্বর, মানে আপনি যে পরিবার প্রধানের নামটা এখানে দিচ্ছেন ঠিক তার নম্বরটাই দিতে হবে, এবং আধার কার্ডের সঙ্গে যেন সেটা সংযুক্ত থাকে, এটাই এখানে বলতে চাইছে। তো তারপর কি বলছে দেখুন, পরিবারের সকল সদস্যের বিবরণ। আপনারা পরিবারে একজন থাকতে পারেন, দুজন থাকতে পারেন, তিনজন থাকতে পারেন, এই সকল সদস্যের কি কি চাইছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবার প্রধানের সঙ্গে কারো সম্পর্ক, পুত্র, কেউ কন্যা, কেউ বউ। তো এইভাবে কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে। তারপর এখানে কি বলছে দেখুন, ইম্পর্ট্যান্ট পয়েন্ট, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি হ্যাঁ তাহলে হ্যাঁই দেবেন। তো 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন। যদি কারোর বয়স 5 বছরের কম হয় তাহলে সেখানে তার আধার নম্বর দেওয়া লাগবে না। তো এখানে দেখুন, সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 2, সদস্য সংখ্যা 3, সদস্য সংখ্যা 4, সদস্য সংখ্যা 5। এবার এর মধ্যে দেখুন কার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে তার এখানে কিন্তু হ্যাঁটা দিতে হবে। যদি পরিবার প্রধানের নামেই অন্নপূর্ণা যোজনার আবেদনটা করা হয় তাহলে তার ক্ষেত্রে হ্যাঁ দিতে হবে। আর যদি ধরুন পরিবার প্রধান একজন আছে কিন্তু সদস্য সংখ্যা যে 3 নম্বরে যে আছে তার ক্ষেত্রেই আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছি, তাহলে এখানে আমাদের হ্যাঁ দিতে হবে। আপনারা ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনারা সদস্য সংখ্যা 5 পর্যন্ত পূরণ করতে পারবেন। তারপরে কি বলছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। তো এখানে প্রথমে আছে এইচওএফ মানে হেড অফ ফ্যামিলি, তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি। যদি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার না থাকে তাহলে এটা ম্যান্ডেটরি নয় যে সেটা দিতে হবে। তারপর যে আছে তার ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকতে পারে, কিন্তু এখানে তার ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই দেওয়া জরুরি, যার ব্যাংক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে কিংবা অন্নপূর্ণা যোজনার যে টাকাটা ঢুকবে। ধরুন আমার সদস্য সংখ্যা যে 2, তার জন্য আমি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করছি, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তো পরবর্তী ক্ষেত্রে আপনাদের কি দেখা যায়, পরবর্তীতে আছে এখানে দেখুন ডান কর্নারে কী দেওয়া আছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে যে অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে
যে আধার কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে ডিবিটি লিঙ্ক, সেই অ্যাকাউন্টটাই কিন্তু আপনাদের দিতে হবে, অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার দিলে হবে না। আচ্ছা, এবার আমরা চলে আসি 11 নম্বর পয়েন্টে। 11 নম্বর পয়েন্টে কি বলছে? এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর। আচ্ছা, এখানে কিন্তু সবার ভোটার তালিকা যদি থাকে, ভোটার তালিকা যদি নাম থাকে, তাহলে সদস্য সংখ্যা 1-এর নাম আছে এবং তার এপিক নম্বর এবং সে কোন বিধানসভা ক্ষেত্রের রয়েছে তার এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে চলে আসি 12 নম্বরে। এভাবে আপনাদের সবার কিন্তু দিয়ে দিতে হবে, যার নেই তার ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এবার কি হচ্ছে, তারপর চলে আসি বিভাগ। আপনি কোন শ্রেণীতে পড়ছেন, যেমন আপনি এসসি নাকি আপনি জেনারেল নাকি আপনি ওবিসি নাকি আপনি অন্য কোনো শ্রেণী। তো এখানে আপনি যদি এসসি হন তাহলে এসসি দিয়ে দেবেন, আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেল দিয়ে দেবেন। আচ্ছা, এখানে তারপর কি বলছে, রেশন কার্ড খাদ্যভুক্তকি। আচ্ছা, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। আচ্ছা, আপনার বলতে এখানে কার বোঝাতে চাইছে? আপনার বলতে পরিবার প্রধানকে বোঝাতে চাইছে। আপনার কি রেশন কার্ড আছে? কারণ রেশন কার্ডের মধ্যে পুরো ফ্যামিলি ডিটেলস থাকবে। আচ্ছা, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। আপনার কাছে কি ধরনের কার্ড রয়েছে? AAY কার্ড রয়েছে, PISH কার্ড রয়েছে, SPISH কিংবা ভর্তুকি, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি এখানে সেটাই দিয়ে দেবেন। আচ্ছা, পরিবারটি রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি আপনার বাড়িতে 3 বা ততোধিক পাকা ঘর থাকে তাহলে আপনারা এখানে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। এইখানে একটা কোশ্চেন কিন্তু মানুষ খুব বলছে যে আমাদের বাড়িতে তো 3টের বেশি পাকা ঘর রয়েছে, তাহলে কি আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাবো না? অন্নপূর্ণা যোজনার যে টাকাটা সেটা কি আমরা পাবো না? দেখুন, এই রকম কোনো সুনির্দিষ্টভাবে কিন্তু এখনই বলা যাবে না, তবে যেটা সত্য সেটাই কিন্তু আপনারা দেবেন। আচ্ছা, তারপর কি বলছে, পারিবারিক জমির মালিকানা। আপনাদের পরিবারের সবার জমির মালিকানা আছে কি নেই? যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। সঙ্গে কি দিতে হবে? দেখুন, সঙ্গে দিতে হবে রেজিস্ট্রেশন নথি। মানে যদি আপনারা দলিলের মাধ্যমে জমি কিনে থাকেন তাহলে সেই রেজিস্ট্রি নথি মানে দলিল, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদ তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। আচ্ছা, এগুলো যদি থাকে তবেই দেবেন, তা নাহলে তো আপনার জমি যদি না থাকে তাহলে না দেবেন। আচ্ছা, তারপর বলছে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতকে। মানে আপনার বাড়ির জমি দিয়ে, আপনার মাঠের জমি দিয়ে কিংবা আপনার অন্য কোথাও জমি জমা রয়েছে, সেই সমস্ত জমি জমা মিলিয়ে আপনাদের সকল সদস্যের যতটুকু জমি হচ্ছে ততটুকু শতকে আপনারা দিয়ে দেবেন। হতে পারে কারো 50 শতক হতে পারে, কারো 25 শতক হতে পারে, সেটা কারো 75 শতকও হতে পারে। সেই রকমভাবে কিন্তু আপনারা শতকে দিয়ে দেবেন। আচ্ছা, রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ ROR জমির নথি। আচ্ছা, তারপর কি বলছে, যানবাহনের ক্ষেত্রে আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? অবাণিজ্যিক বলতে কী বোঝাইছে? অবাণিজ্যিক বলতে এটা বোঝাচ্ছে যে দু রকমের হয়, একটা হচ্ছে বাণিজ্যিক গাড়ি, একটা হচ্ছে অবাণিজ্যিক গাড়ি। যেটা হচ্ছে পারিবারিকভাবে পার্সোনালভাবে ইউজ করা হয় তাকে বলা হচ্ছে অবাণিজ্যিক গাড়ি। তো সেই রকম 4 চাকা যদি আপনার থাকে তাহলে আপনি হ্যাঁ দিন, আর যদি না হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা কতগুলো আছে? একটা আছে, দুটো আছে? আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটাও আপনাকে দিতে হবে। আচ্ছা, এইবার কি বলছে, এখানে কিন্তু প্রচুর সেকশন রয়েছে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। আচ্ছা, এই জায়গাটা কি বলতে চাইছে যে আপনাদের পরিবারের যে হেলথ মেডিকেল ইন্স্যুরেন্স, যেটাকে সহজ কথায় বলে, ইংলিশে বলে মেডিকেল ইন্স্যুরেন্স কিংবা স্বাস্থ্য বিমা, এটা কি আপনার পরিবারের কারোর করা আছে? যদি করা থাকে তাহলে এখানে হ্যাঁ, আর যদি হ্যাঁ হয় তবে সরকারি নাকি বেসরকারি। এইবার আপনার পরিবারের সকল সদস্যের এখানে দিয়ে দিতে হবে। এখানে কি দেখুন,
প্রথমে একটা দেখি, সদস্য সংখ্যা 1, সেটা কি আপনি সরকারিভাবে করেছেন নাকি বেসরকারিভাবে করেছেন? যদি বেসরকারিভাবে তাহলে বেসরকারিভাবে। এবার বিমার অঙ্ক, সাম অ্যাসিওর্ড, মানে সাম অ্যাসিওর্ড মানে হচ্ছে আপনি কত টাকা পাবেন। আচ্ছা, প্রিমিয়ামের বিবরণ, কত টাকা আপনি প্রিমিয়াম দিচ্ছেন, গেল। এই রকমভাবে কিন্তু এটা পূরণ করতে হবে। খুব যে বিশাল কিছু কঠিন কিন্তু জিনিস এখানে বলছে না, খুবই সহজ জিনিস। আপনাকে শুধু সত্য অ্যান্সারটা যেটা দিতে হবে সেটা এইভাবেই আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, এইবার কি বলছে, আয় এবং পেশা, কোনো সদস্য কি আয়কর কিংবা পেশাগত কর প্রদান করেন? মানে আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে কিন্তু যে আপনি কর দিচ্ছেন এটা নয়। আপনি যদি ট্যাক্স দেন, ট্যাক্সের আওতায় পড়ে যদি আপনি ট্যাক্স দেন তাহলে আপনি ট্যাক্স দিচ্ছেন। আচ্ছা, অনেকে বলছে যে আমি তো আইটি ফাইল করি, আমি তো আইটি ফাইল আমার আছে, কিন্তু আমার ট্যাক্স নীল আসে, আমি ট্যাক্স দিই না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্সারটা হবে না, আপনার কিন্তু হ্যাঁ হবে না। আপনার প্যান কার্ড এখানে বিবরণ কিন্তু দিতে হবে। আচ্ছা, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি হ্যাঁ হয়, এবার আমার মনে হয় যে সবারই প্যান কার্ড আছে, তাহলে সবারই প্যান কার্ড আপনারা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এবার কর্মসংস্থানের ধরনে কি বলছে, আপনার পরিবারে কে কিভাবে কোন সেকশানে কাজ করছে। আপনার পরিবার প্রধান কি কাজ করছে, সে কি সরকারি কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত নাকি বেসরকারি ক্ষেত্রে যুক্ত, সংগঠিত কোনো স্বনিযুক্ত উদ্যোক্তা ব্যবসায়ী, নাকি আংশিক সময়ে কর্মরত পার্ট টাইম কোনো কাজ করছে, নাকি অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর শিল্পী, বা কিংবা আরও অন্য কোনো রয়েছে যে সে বেকারও হতে পারে। তো বেকার যদি হয় তাহলে বেকার দিয়ে দেবেন। আচ্ছা, এই রকমভাবে কিন্তু প্রত্যেকটা ফর্মের প্যাটার্ন কিন্তু একই, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5। আচ্ছা, এর মাঝখানে একটু বলে দেই যে এই যে এত বড় ফর্ম, 12 পাতার ফর্ম হওয়ার কারণটা কি? 12 পাতার ফর্ম হওয়ার কারণটা হচ্ছে এটাই যে এখানে কিন্তু দেখুন প্রত্যেকটা সেকশানে আপনার সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এরকম প্রত্যেকজনের কিন্তু একই রকম ইনফরমেশান যদি নিতে হয় তাহলে তো ফর্ম বড় হবেই। এতে ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়াবার কিছু নেই। আপনারা যদি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য ব্যক্তি হন তাহলে আপনারা অবশ্যই টাকা পাবেন, এতে ঘাবড়াবার কিছু নেই। সরকার যেটা বলছে সেটাকেই আমাদের এখন মানতে হবে, আমাদের এখন অন্য কিছু বললে চলবে না। যাই হোক, তারপর কি বলছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য সংখ্যা, মানে আপনার পরিবারে কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত, তো সেরকমভাবে আপনারা দিয়ে দিতে হবে যে আপনার পরিবার প্রধানকে শিক্ষিত নাকি অশিক্ষিত, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি হয় সে 12 পাস হলো তাহলে এখানে 12 পাস লিখে দেবেন, বা কিংবা তার যদি আরও শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তাই লিখে দেবেন। এবার দেখুন এই ঠিক একই রকমভাবে সদস্য সংখ্যা 5 অবধি রয়েছে, ঠিক আছে। তো তারপর কি বলছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা কিংবা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন কিংবা বর্তমান ধারক, মানে কেউ হতে পারে মেম্বার ছিলেন, কেউ হতে পারে বিধায়ক ছিলেন কিন্তু এখন নেই, সেক্ষেত্রে কি বলছে যে প্রাক্তন কিংবা বর্তমান ধারক, প্রাক্তন হলেও আপনাকে হ্যাঁ দিতে হবে, যদি বর্তমানে থাকে তাহলে আপনাকে হ্যাঁ দিতে হবে, আর এর যদি কোনোটাই না হয় তাহলে আপনারা না দেবেন। আর যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর। আচ্ছা, প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন সঘোষণা। আচ্ছা, এরপর কি বলছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার পরিবারে যারা রয়েছে তাদের মধ্যে কোনো সরকারি পেনশনভোগী কোনো সদস্য রয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন, পেনশনের যে স্লিপ আছে সেটা কিন্তু সংযুক্ত করতে হবে। আচ্ছা, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে? যদি কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, কোনো সদস্য যদি জিএসটির অধীনে না থাকে তাহলে না দিতে হবে। আচ্ছা, পরিবারের বার্ষিক মোট আয়, আচ্ছা এই জায়গাটায় আপনাদের পরিবারের বার্ষিক মোট আয় কত দেবেন এটা আপনারা একটা নিজেদের মতো করে ডিসাইড করে দিয়ে দেবেন যে আপনাদের পরিবারে আপনারা কতজন সদস্য আছেন, কতজন অ্যাক্টিভ ইনকাম করছেন, তার উপর ভিত্তি করে আপনারা একটা অঙ্ক দিয়ে দেবেন। তবে বিশাল কিছু অ্যামাউন্ট বসাতে যাবেন না, তাহলে কিন্তু টাকা না পাওয়ার সম্ভাবনাই বেশি। আবার এমন কিছু বসাবেন না যেটা আপনার প্যান কার্ডের সঙ্গে যাচ্ছে না। যাই হোক,
এরপরে কি বলছে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা দেখুন। মানুষের অনেকেরই কনফিউশন, যাদের নাম এসআইআরে কেটে গেছে তাদেরকে সরকার বলছে সিএ আবেদন করুন। তো সেখানে সিএতে কি বলছে, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে আপনি যদি সিএ আবেদন করে থাকেন, আপনার কোনো পরিবারের সদস্য যদি সিএ আবেদন করে থাকে, তাহলে কি বলছে যে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আর ইস্যু করা হয়েছে মানে সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেটের নাম্বারটা এইখানে দিয়ে দিতে হবে। তাহলে কি বলছে সরকার, কিন্তু যেটা বলছে সেটা করছে, যে সিএ আবেদন করলে আপনি লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার কিন্তু যোগ্য। তারপর কি বলছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড এআরডি শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি, আপনাদেরকে যদি এর মধ্যে কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে দেওয়ার কোনো দরকার নেই। আর যদি থাকে তাহলে তার নাম্বার, আইডির সংখ্যা, কত তারিখে ইস্যু হয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। যাই হোক, পরবর্তীতে সেকশনে আমরা চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, এরপর বলছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে যায় তবে মামলাটি ট্রাইব্যুনালে কি বিচারাধীন আছে। আপনার নাম যদি ট্রাইব্যুনাল 2026-এ কারোর বাদ পড়ে গেছে, কিন্তু সে একজন লিগ্যাল ভোটার ছিল, সে আবার ট্রাইব্যুনালে মামলা করেছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিন এবং মামলার বিবরণটাও কিন্তু দিতে হবে। এবার মামলার বিবরণটা কীভাবে দিতে হবে সেটা কিন্তু এখানে, আচ্ছা, যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ এইখানটায় আপনাদের লিখে দিতে হবে মামলা কোন অবস্থায় বর্তমানে রয়েছে। আচ্ছা, যদি পেন্ডিং হয়, যদি ধরুন আপনি সার্চ করলেন, অনলাইনে যারা আবেদন করেছেন তারা সার্চ করে দেখলেন যে পেন্ডিং দেখাচ্ছে, তাহলে এখানে লিখে দেবেন পেন্ডিং। আর যদি অন্য কিছু থাকে তাহলে আপনারা কিন্তু এখানে সেটাই লিখে দেবেন। যাই হোক, তারপর বলছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার পরিবারে যদি বাচ্চা থাকে তাহলে তারা কোন স্কুলে পড়াশোনা করছে, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, আচ্ছা কোন ধরনের বিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা সরকারি হতে পারে, স্পন্সর্ড বিদ্যালয় হতে পারে, কিংবা বেসরকারি স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা এবং অন্যান্য যা কিছু আপনি প্রতিষ্ঠানে সে পড়তে পারে তার বিবরণটা কিন্তু এখানে কিন্তু আপনাদের টিক দিয়ে দিতে হবে। যদি সরকারি স্কুলে পড়ে তাহলে সরকারি স্কুলের উপরে আমরা টিক দিয়ে দেব। আচ্ছা, যাই হোক, এখানে কী বলছে, অন্যান্য নির্বাচন করলে, আচ্ছা যদি অন্যান্য নির্বাচন করি তাহলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। যাই হোক, এই পর্ব পার করার পরে আমাদের কাছে কি আসছে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। হ্যাঁ, যদি শিশু সদস্য 1 হয় তাহলে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে। আর যদি টিকাকরণ না হয়ে থাকে তাহলে টিকাকরণ হয়নি, এরকমভাবে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর কি বলছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? সরকারি প্রকল্পের সুবিধা বলতে এখানে কি বোঝাতে চাইছে, কিষাণ যোজনা কিংবা অন্য যে কোনো যোজনার টাকা আপনি যদি ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন তাহলে আপনি এখানে হ্যাঁ দেবেন। আচ্ছা, আপনি এখানে ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা সেটা কীভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনাকে একটু কষ্ট করে ব্যাংকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের জানতে হবে যে আপনার টাকা কি ডিরেক্ট ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি ডিবিটির মাধ্যমে ঢুকছে, সেটা আপনাদের যাচাই করে নিতে হবে। যাই হোক, আর যদি না হয় তাহলে এখানে না দিতে হবে। আচ্ছা, এখানে দিতে হবে আপনি যদি কোন প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন, তাহলে সেই প্রকল্পের নাম এবং আপনি কি আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, যদি চান তাহলে হ্যাঁ, যদি না চান তাহলে না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আচ্ছা এরপরে কি বলছে, এরপরে কিন্তু এই প্রকল্পের যদি কোনো সদস্য এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয় তাহলে তাকে তার ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, যাই হোক, তারপর কি বলছে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। আচ্ছা, ঘোষণা ও সম্মতি, আমরা কিন্তু ফর্মের এক পর্যায়ে লাস্টে চলে এসেছি। এখানে কি বলছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে যত প্রদত্ত তথ্য এবং আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। আচ্ছা, এবার এখানে আপনাকে এই সম্মতের উপরে
টিক দিতেই হবে। এবং তারপরে গিয়ে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি, এবং আপনি যত এখানে হ্যাঁ বললেন কিংবা না বললেন তার উপর প্রদত্ত নথি কিন্তু আপনাকে দিতে হবে। এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ডই বাদ দিনই আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে কিন্তু আপনাকে স্বাক্ষর করে দিতে হবে। স্বাক্ষর করে আচ্ছা, এখানে কি বলছে দেখুন বলছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। আচ্ছা, এই জিনিসটা কিন্তু একটু বোঝার বিষয় আছে। আচ্ছা, আপনি, আপনার বাবা মা এবং আপনার ওয়াইফ, আপনারা একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে থাকেন, কিন্তু অন্যদিকে আপনার ভাই আছে, আপনার বড় ভাই আছে, তাদের ফ্যামিলি রয়েছে, তারা অন্য অন্য মানে যেটাকে বলে হাড়ি আলাদা, মানে তারা আলাদা রান্না বান্না করে খায়। তাহলে কিন্তু ওরা আপনার পরিবারের মধ্যে পড়বে না। আপনার পরিবারের মধ্যে পড়বে আপনার বাবা মা, আপনি এবং আপনার ওয়াইফ। বুঝতে পেরেছেন? যাই হোক, এখানে সবার ইনফরমেশান দিতে যাবেন না। আপনারা যারা একই সঙ্গে একই জায়গায় বসবাস করছেন এবং একই হাঁড়ির থেকে খাচ্ছেন, মানে একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করছেন, তারাই শুধুমাত্র একটা ফ্যামিলি ধরবেন। যাই হোক, আচ্ছা, এখানে তারপর কি বলছে, এখানে তারপর কিন্তু আর অফিসিয়াল ইউজের জন্য, এটা শুধুমাত্র অফিসিয়াল ইউজের জন্য, এটা আমাদের জন্য নয়। তো তারপরে আমি একেবারে আবার প্রথমে একবার যেতে চাই। প্রথমে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে প্রথম এই যে নাম, জন্ম তারিখ এবং পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং এবং পরিবারের সকল সদস্যের বিবরণ। এখানে এই যে পয়েন্টটা আমি আর একবার উল্লেখ করে দিতে চাই যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে কিন্তু সবার ক্ষেত্রে হ্যাঁ দেবেন না। এখানে যে সদস্য, মানে আপনার মা, আপনার বোন, যে সদস্যের জন্য আপনি আবেদন করছেন তার ঠিক সামনে যে হ্যাঁ চিহ্নটা থাকবে সেখানেই আপনাকে ক্লিক করতে হবে। যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে পুরো ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে। যাই হোক, যদি কোনো অসুবিধা হয়, আপনাদের মনে হয় যে না এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি বলবো যে আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু জানাতে ভুলবেন না। আসলে এই যে এত বড় ফর্ম, এটা কিন্তু সবার জন্য একটা হ্যাকটিক বিষয়। এত বড় ফর্মে সরকার কি অ্যাকচুয়ালি চাইছে, এটা এক পর্যায়ের একটা সার্ভে হচ্ছে। তো এই সার্ভেতে সরকার পরিবারের সকলের ইনফরমেশান কিন্তু নিয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে যে জনগণনা আসছে সেখানে কিন্তু তারা এটা ব্যবহার করবে। এটা কিন্তু একটা পরিষ্কার সত্য বিষয়। তো যাই হোক, এখানে এন্ড করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। নেক্সট ভিডিও আসবে, কি আপডেট আসে, অনলাইনে যখন আসবে অনলাইনেরটাও আমি দেখাবো।